বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং প্রিয় দর্শক আপনাদের সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা। 1971 সালের এই দিন দীর্ঘ সংগ্রাম এবং 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ বা বাংলাদেশের এই ভূখণ্ড স্বাধীনতা অর্জন করে। এই স্বাধীনতার মানে শুধুমাত্র একটি পতাকা কিংবা একটা জাতীয় সঙ্গীত নয়, এর অর্থ অনেক অনেক বড়, যেটা আমাদের প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সের মধ্যে বা স্বাধীনতার ঘোষণার পত্রের মধ্যে সন্নিবেশিত আছে যে আমরা এমন একটা বাংলাদেশ করতে চাই যেখানে সাম্য থাকবে না, সামাজিক ন্যায় বিচার থাকবে, মানবিক মর্যাদা থাকবে। এবং এই দীর্ঘ লড়াই এবং সংগ্রামের মধ্যে আরও যে বিষয়গুলো অত্যন্ত অঙ্গাঙ্গিভাবে যুক্ত ছিল সেগুলো হচ্ছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা। তীব্র আকাঙ্ক্ষা ছিল মানুষের মধ্যে গণতন্ত্রের, ভোটাধিকারের আকাঙ্ক্ষা। এবং 1970-এর নির্বাচনে, যে নির্বাচনে আমাদের বিজয়ের পরও ক্ষমতা হস্তান্তর না করবার কারণে মানুষ আরও বেশি ক্ষুব্ধ হয়েছে, ক্ষিপ্ত হয়েছে এবং পরিষ্কার হয়ে যায় যে আমাদের নিজেদের স্বাধীনতা বা নিজেদের ভূখণ্ডের কোনো বিকল্প নেই। এবং সেই সঙ্গে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠাও সেই দীর্ঘ লড়াই, সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের চেতনার মধ্যে ছিল। এবং 54 বছর পরে বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে, সেই প্রশ্ন নতুনভাবে উঠতে শুরু করেছে। হিসেবটা এখন অনেকেই করতে চাইছেন 1947 সাল থেকে। অনেকে 71কে নানাভাবে প্রশ্নবিদ্ধ করবার চেষ্টা করেছেন এবং অনেক ক্ষেত্রে সেগুলো রাষ্ট্রীয় আশ্রয় প্রশ্রয় হতে দেখেছে আমরা জুলাই 24 অগস্টের অভ্যুত্থানের, জুলাইয়ের যে 2024 সালের জুলাই আগস্ট অভ্যুত্থানের পর থেকে। সামনে নির্বাচন এবং সেই নির্বাচনও আসলে বাংলাদেশকে কোন পথে নিয়ে যাবে, বা অনেকেই মনে করেন বাংলাদেশে এমন একটা শক্তির উত্থান ঘটেছে যারা 1971-এর মুক্তিযুদ্ধের চেতনার বা সেই আবহের সম্পূর্ণ একটা বিপরীতমুখী অবস্থান। সব মিলিয়ে এইসব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে 3 জন বীর মুক্তিযোদ্ধা, আমাদের ইতিহাসে সেই গৌরব গাথার সঙ্গে যারা সম্পর্কিত ছিলেন তারা আছেন। তাদের 3 জনকে আমার অভিনন্দন। আমার বায়ে বসা আছেন মুজাহিদুল ইসলাম সেলিম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাবেক সভাপতি, মুক্তিযোদ্ধা এবং স্বাধীনোত্তর বাংলাদেশে তিনি ডাকসুর সহসভাপতি ছিলেন। আমার ডান পাশে রয়েছেন মিস্টার মাহবুবুল্লাহ রঞ্জু, বীর প্রতীক। তিনি কোম্পানি কমান্ডার, রঞ্জু কোম্পানি 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছেন। তারপরে রয়েছেন আরেকজন মুক্তিযোদ্ধা এবং লেখক, টিপু গ্রুপের কমান্ডার ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ টিপু। স্বাগত আপনাদের 3 জনকে এবং 3 জনকে অভিনন্দন বিজয় দিবসে। আমি একটা ধারণা অনেকের কাছে এখন প্রতিষ্ঠিত যে মুক্তিযুদ্ধ নিয়ে আমার মনে হয় ইতিহাসের সবচাইতে গত 1 বছর বা তার কিছুটা বেশি সময় মুক্তিযুদ্ধের প্রসঙ্গে অনেক বেশি আলোচনা হয়েছে, বিতর্কিত করবার চেষ্টা করা হয়েছে। অনেকে মনে করেন যে একটা তরুণ প্রজন্ম যারা জুলাই আগস্টের অভ্যুত্থানে সামনে ছিল বা অংশ নিয়েছে তারা সহ মুক্তিযুদ্ধের ইতিহাস, গৌরব গাথা, চেতনা এটা আসলে তাদের কাছে খুব একটা পৌঁছায় নেই। তারা মুক্তিযুদ্ধের সঙ্গে নিজেকে কানেক্ট করতে পারেন না, রিলেট করতে পারেন না। আর বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা আসলে মুক্তিযুদ্ধের চেতনা শব্দটিকে, এই শব্দমালাকে এত বেশি ব্যবহার করেছেন রাজনৈতিক স্বার্থে। অনেকে মনে করেন যে ওটাও মানুষের মধ্যে এক ধরনের বিরক্তির উদ্রেক করেছে। তো আমি আপনাদের 3 জনের কাছ থেকেই বুঝতে চাই যে আসলে আপনারা কিভাবে দেখেন বা আপনাদের এখনকার অনুভূতি কী। এবং আমি অনুরোধ করব, যেহেতু বাংলাদেশে এখন সিংহভাগ জনসংখ্যার তরুণ, তাদেরকে যদি আপনারা একটু 1971 বা তার পেছনে নিয়ে যেতে পারেন যে আসলে এই 71 কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম। অসংখ্য ধন্যবাদ। আজ আমাদের বিজয় দিবস। আমি আমাদের এই বিজয়ের পেছনে যে লাখো শহীদের বুকের রক্ত প্রবাহিত হয়েছে তাদের সেই সব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাই, গভীর শ্রদ্ধা জানাই। মুক্তিযুদ্ধ আমার কাছে কেবল আবেগের একটা বিষয় না, আমার সমস্ত অস্তিত্ব, সেটা রাজনৈতিক বা রাজনীতি শুরু করার আগে থেকেও যে অস্তিত্ব, সেটার নির্যাস কিন্তু মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে আমি পেয়েছিলাম। এবং আমার জীবনেরও শ্রেষ্ঠ অর্জন এটা। কথায় কথায় সবসময় বলা হয় এবং সত্যই বলা হয়, আমাদের দেশবাসীর ইতিহাসে, জনগণের ইতিহাসে, সমসাময়িক ইতিহাস যেটুক হয়েছে এই পর্যন্ত, এই যাবৎকালের ইতিহাসে, এটাই হলো আমাদের দেশবাসীর শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধকে আমি এইখানে সক্রিয় অংশগ্রহণ করার সময় বা তার পটভূমি রচনার সময় কিংবা আজকে যখন এই মুক্তিযুদ্ধ আক্রান্ত, সবসময় আমি একই সম্মান, গৌরব এবং মর্যাদার সঙ্গে বিবেচনা করি। এবং আমি বিশ্বাস করি যে যেটা জনগণের হাতে তৈরি,
এটা নির্মাণ হলো জনগণ দ্বারা। এটা খালি সশস্ত্র 9 মাসের যুদ্ধ ছিল না, এটা ছিল জনযুদ্ধ। এবং কেবলমাত্র 9 মাসের সশস্ত্র পর্বটার বিচার করলে আপনি এটার হদিস পাবেন না। এটার পেছনে যে পটভূমিটা তৈরি হলো, এবং মুক্তিযুদ্ধ, মুক্তি সংগ্রাম একটা দীর্ঘকালীন প্রক্রিয়া, রাজনীতিক, সামাজিক, সাংস্কৃতিক চতুর্দিক থেকে সংগ্রাম করতে 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 সেটা একটা চূড়ান্ত শীর্ষ পর্বে উপনীত হয়, এবং সেটাই হলো 9 মাসের সশস্ত্র পর্ব। তা আমরা সাধারণত সশস্ত্র পর্বটাই আলোচনা করি, কিন্তু সশস্ত্র পর্বের কোনো হদিস আমরা খুঁজে পাবো না যদি না এটার ব্যাকগ্রাউন্ডটা কীভাবে ওই জায়গায় এসে পৌঁছলো সেটা যদি আমরা না করি। সুতরাং যেটা জনগণের নির্মাণ, সেটা কোনো দিন নিঃশেষ হতে পারে না, কেননা জনগণ হলো চিরঞ্জীব, এটা নিঃশেষ হবে না। জনগণ, আমি হয়তো না থাকতে পারি, কিন্তু জনতা থেকে যাবে। অনেকে বলেন, যেমন আপনার রেফারেন্সে বললেন, যে 24-এর গণঅভ্যুত্থানের পর তার মাস্টার মাইন্ড বা মেটিকুলাস প্ল্যানিং করেছে বলে দাবিদার কেউ কেউ তার কর্তৃত্বটা হাইজ্যাক করে স্বঘোষিত কর্তৃত্ব হিসাবে নিজেকে জাহির করে বলার চেষ্টা করছে যে আমাদের এটা নতুন স্বাধীনতা আমরা করব। কিন্তু আমি বলবো যে তারা আহম্মকের স্বর্গে বাস করে। আমাদের ইতিহাস কেউ মুছে দিতে পারবে না, এবং আমি নিজে প্রত্যক্ষদর্শী, আমার দর্শক শ্রোতারাও নিশ্চয়ই এটা দেখেছেন। এই গণঅভ্যুত্থানের সময় যেই জনশক্তি জেগে উঠল, দেয়ালে দেয়ালে কি লিখেছিল স্বাধীনতা এনেছি, সংস্কার আনব। লিখেছিল ধর্ম যার যার, রাষ্ট্র সবার। মন্দির, মসজিদ, গির্জা, প্যাগোডার ছবি এঁকে এইসব লিখেছিল। এইটাই ছিল এই গণঅভ্যুত্থানে অন্তর্নিহিত। জনগণের দিক থেকে বিচার করলে এইটার তার মূল অনুপ্রেরণা। সুতরাং এইটা তো কোনোভাবেই 71-এর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে নয়। যেটা হয়েছে, মানুষের ভিতরে একটা ধারণা সৃষ্টি করানো হয়েছে, সেটা শত্রুর প্রচারণা, এবং আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরাও এটা কেউ কেউ অপব্যবহার করেছি কিছু, সেটা নির্দ্বিধায় আমাদের স্বীকার করতে হবে এবং সংশোধন করতে হবে। আমি যদি মুক্তিযুদ্ধের মতো এমন পবিত্র, এমন একটা কল্যাণকর, এমন একটা জনহিতকর একটা এপিসোডকে আমি দুষ্কর্মের সঙ্গে, অপরাধী কাজকর্মের সঙ্গে আমি লিঙ্ক আপ করে ফেলি, তাহলে পরে মানুষকে দোষ দিলে হবে না। তারা তো এটা দেখে নেই, তারা হলো যা এখন তারা দেখছে বা যে ন্যারেটিভ তাদের সামনে দেওয়া হচ্ছে, সেই ন্যারেটিভের সঙ্গে যখন দেখে যে এটার সঙ্গে কুকর্মগুলো জড়িত, তখন আমাদের মুক্তিযুদ্ধ কিন্তু কলঙ্কিত হয়। কিন্তু সেইটা আমরা সংশোধন করে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু মুক্তিযুদ্ধের উপরে হামলা চালানোর অধিকার কারণে জামাতে ইসলাম সম্পর্কে খালি আমি একটু কথা বলে এই পর্ব শেষ করব। তারা খুব সামনে এগিয়ে সেই সব কথা বলছে, কিন্তু এই অনুষ্ঠানে আমি আপনাকে দেখিয়েছি সেই ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডার, সেখানে নিয়াজির সই করা, এবং সেখানে লেখা আছে উই দ্য আর্মড ফোর্সেস অ্যান্ড দ্য এয়ার ফোর্স অ্যান্ড দ্য নেভাল ফোর্সেস অফ পাকিস্তান অ্যালং উইথ all civilian and paramilitary auxiliary forces unconditionally surrender. Civilian and paramilitary auxiliary force কারা? Civilian auxiliary forces জামাতে ইসলাম, কারণ তারা কেবল কোলাবোরেটেড ছিল না, they were active participant in the government of the then East Pakistan, এবং সরকারের অংশ হিসেবে তারা কিন্তু জেনোসাইড চালিয়েছিল, এবং তারা আনকন্ডিশনালি সারেন্ডার করেছে, একই টার্মস অ্যান্ড কন্ডিশন। আমার প্রশ্ন, যদি পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় ক্যান্টনমেন্ট করার অধিকার না রাখে, তারপর জামাতে ইসলাম এখানে কেমনে করে? এবং পাকিস্তান আমি যদি ক্ষমাও চায়, তাকে আমরা ক্যান্টনমেন্ট করতে দিতে পারি না। কিন্তু আজকে এমন জায়গায় দেশকে নিয়ে আসা হয়েছে, তারা আমাদের কনস্টিটিউশন, যেটা অরিজিনালি 72-এর কনস্টিটিউশন, সেখানে লেখা ছিল ধর্মের নাম ব্যবহার করে কোনো রাজনৈতিক দল করা যাবে না, ধর্ম কর্মের উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না, কিন্তু পলিটিক্স করতে হলে পলিটিক্স করো, আর ধর্মের কাজ ধর্মের ভেতরে সীমাবদ্ধ রাখো। এইটাই হলো সেকুলারিজম। এটা মিথ্যা প্রচার করে। আমি তো দেখলাম সেকুলারিজম রিফ্লেক্টেড ইন দ্য ওয়ালস অফ ঢাকা, সেখানে গ্রাফিটির ভেতরে লেখা ধর্ম যার যার, রাষ্ট্র সবার। তার মানে সেপারেশন অফ রিলিজিয়ান অ্যান্ড স্টেট।
ক্লিয়ার সেকুলার পলিসির যে মর্ম কথা এটা। এইখানে আমি আত্মবিশ্বাসী এই কারণেই যে এত রকম ভুল ত্রুটি এবং তার উপরে শত্রুর ষড়যন্ত্র। আমি জানি না আমার সহযোদ্ধারা অ্যাগ্রি করবে কিনা, আমাদের কিন্তু একটা ট্রেনিং ছিল, প্রিপেয়ার টু প্ল্যানস, জিতলে পরে কি করবে, হারলে পরে কি করবে। 16ই ডিসেম্বর থেকে পাকিস্তানি বাহিনী এবং তাদের কর্তৃপক্ষ একটা কন্টিনজেন্সি প্ল্যান চালু করেছিল। সেই কন্টিনজেন্সি প্ল্যান কার্যকর হতে 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 এমন জায়গায় এসেছে, একটা কথা সম্ভবত শেখ হাসিনা একই মঞ্চে তিনি বলেছিলেন যে রাজনীতিতে শেষ কথা নাই। আমরা একটু আপত্তি করেছিলাম, আমরা বলেছিলাম রাজনীতিতে শেষ কথা আছে, এবং সেইটা হলো 71, সেটা হলো আমাদের মুক্তিযুদ্ধ। এর পেছনে জাতি জনগণ কিছুতেই আমাদের ইতিহাসকে পেছনে নিতে দেবে না। সুতরাং আমি ওয়ার্ন করছি, জামাত ইসলাম বলে যে আমাদেরকে তো আপনারা ক্ষমতায় দেখেন নাই, হ্যাঁ একবার একটু ট্রাই করে দেখেন। মিথ্যা কথা বলছে। 71-এ তারা সরকারে ছিল, তাদের সরকার আমরা দেখেছি 30 লক্ষ মানুষকে হত্যা করেছে। এই মিথ্যাচার দিয়ে ধর্মের অপব্যবহার করে যারা ক্ষমতার খেলায় লিপ্ত ষড়যন্ত্র করছে, দেশকে ধ্বংস করার চেষ্টা করতে পারে, কিন্তু দেশের জনগণই তাদের প্রতিহত করে। এই বিজয় দিনে আমি সমস্ত দেশবাসীর কাছে আহ্বান জানাবো, মনে দৃঢ়তা রাখবেন, সাহস রাখবেন, জনতার শক্তিকে কেউ পরাজিত। আমরা মুক্তিযুদ্ধের অর্জনগুলোকে পুনরুদ্ধার শুধু নয়, এমনভাবে পুনরুদ্ধার করব, বারবার আমরা বিজয় অর্জন করে আমরা জয়লাভ করি, কিন্তু বিজয় ধরে রাখতে পারি না। কিন্তু এইবার বিজয় অর্জন করব এবং সেটা যাতে কোনোদিন হাতছাড়া না হয় সেটা নিশ্চিত করব। মিস্টার মাহবুবুল্লাহ রঞ্জু, আপনাকে ধন্যবাদ। শত শত বৎসর ধরে আমাদের পূর্বপুরুষেরা বিদেশি দখলদারদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, আন্দোলন করেছেন, লড়াই করেছেন, কিন্তু আমরা কখনোই স্বাধীন ছিলাম না। আমরা এমন একটা জাতি, এই বিশ্বের আমরা একটা স্বতন্ত্র জাতি, আমাদের ভাষা আছে, অস্তিত্ব আছে, ভূখণ্ড আছে, সবই আছে, কিন্তু আমরা কখনোই স্বাধীন ছিলাম না। তো সেদিক থেকে বলতে গেলে যে স্বাধীনতার সার্বভৌমত্ব প্রাপ্তি, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রাপ্তি বাঙালির শ্রেষ্ঠ অর্জন, এবং মুক্তিযুদ্ধ সমগ্র বাঙালি জাতির শ্রেষ্ঠ গৌরব। এবং সেই অর্জন এবং গৌরবের পিছনে 30 লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ লক্ষ মা বোনের আত্মত্যাগ বা ক্ষতিগ্রস্ত হওয়া, এবং হাজার হাজার মুক্তিযোদ্ধা যারা যুদ্ধাহত হয়ে আজও অসহায়ের মতো জীবনযাপন করছেন, এবং অনেক মুক্তিযোদ্ধাই শহীদ হয়েছেন, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। এবং তাদের অবদানের কারণে আমরা সেই অর্জন করেছি এবং আমরা এই গৌরবের অধিকারী হয়েছি বাঙালি জাতি। বাংলা ভাষায় কথা বলে বাংলাদেশের বাইরেও অনেক মানুষ আছেন, কিন্তু সবাই ওই বাংলাদেশের স্বাধীনতা অর্জন বা বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে গৌরব করতে পারেন জাতি হিসেবে, মানে একই ভাষার মানুষ হিসেবে। তো আমরা সত্যি সৌভাগ্যবান। এখানে শুধু না, আমার আরও যারা সহযোদ্ধা বা সারা দেশের যারা মুক্তিযুদ্ধ করেছেন অস্ত্র হাতে কিংবা অস্ত্র ছাড়াই যারা মুক্তিযুদ্ধকে সাহায্য করেছেন, মুক্তিযুদ্ধের সহযোগী ছিলেন, মুক্তিযুদ্ধের চেতনা এবং মূল্যবোধ হৃদয়ে ধারণ করেন, তারা সবাই সত্যি সৌভাগ্যবান এই অর্থে যে আমরাই সেই প্রজন্ম যারা এই শতবর্ষের গ্লানি মোচন করতে পেরেছিলাম আমাদের জাতির। যদি 1000 বছরের ইতিহাস দেখা যায় যে আমরা কখনোই স্বাধীন ছিলাম না, আমরা বিদেশি দখলদারদের দ্বারা শাসিত হয়েছি, কখনো সুলতানি আমল, কখনো মোগল আমল, এইভাবে চলতে চলতে সর্বশেষ 200 বছর ব্রিটিশরা আমাদেরকে শাসন করেছে। ব্রিটিশদের নাগপাশ থেকে মুক্ত হওয়ার পরও 23 বছর ধরে পাকিস্তানিরা আমাদেরকে শাসন এবং শোষণ এবং অত্যাচার, নিপীড়ন, নির্যাতন সবই করেছে তারা। তো আমরা সৌভাগ্যবান এই জন্য যে সেই সময় মহেন্দ্র খন ছিল, মানে আমার বয়স ছিল তখন, ঠিক পাকিস্তানিদের বিরুদ্ধে সংগ্রাম করার, আন্দোলন করার। আপনি নিশ্চয়ই আপনাদের সবাই স্মরণ করবেন যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, পিন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এই যে আন্দোলন গড়ে উঠল 60-এর দশকে,
এই আন্দোলনের ফলশ্রুতি এক পর্যায়ে কিন্তু আসছে, সর্বশেষ পরিণতি আসছে হচ্ছে যে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো। এবং সত্যি সেই পর্যায়টাই হচ্ছে আমাদের জন্য, আমাদের অর্থাৎ আমি মনে করছি যে আমার ফার্স্ট পার্ট, অর্থাৎ স্বাধীনতা প্রাপ্তির প্রথম পর্বটা হচ্ছে যে স্বাধীনতার জন্য আন্দোলন, এবং স্বাধীনতা প্রাপ্তির চূড়ান্ত ক্ষণ বা চূড়ান্ত পার্টটা হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধ। অর্থাৎ কোনোভাবেই শুধুমাত্র আন্দোলন দিয়ে পাকিস্তানিদেরকে হটিয়ে আমরা দেশ স্বাধীন করব এরকম আশা আমরাও করি নাই। সেই কারণে আমি তখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র, খুব তরুণ, প্রথম কেবল ফার্স্ট ইয়ার অনার্সের ছাত্র রাজশাহী বিশ্ববিদ্যালয়ের। তখন আমার মধ্যে প্রবল ইচ্ছা যে এই আন্দোলন একসময় সশস্ত্র আন্দোলনের রূপ নেবে এবং সশস্ত্র আন্দোলনের মধ্য দিয়েই আমরা একটি আমরা স্বাধীনতা পাবো বা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করব। ঠিক তাই হয়েছিল। কেননা যেমন ব্রিটিশের বিরুদ্ধেও আমাদের বাঙালিদের অবদান কিন্তু কম না। আমরা অনেকেই আছেন ইতিহাসে অমর হয়ে আছেন যারা ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতে যে আত্মহতি দিয়েছেন বাঙালি সন্তান। ঠিক তেমনিভাবেই আমরাও ওই সময় আমাদের একটা সুযোগ এসেছিল যা আমরাই হয়তো চূড়ান্ত সেই বিজয়টা অর্জন করতে পারি, করলে আমরা একটা স্বাধীনতা প্রাপ্ত হব এবং সেই স্বাধীনতাটাই বাঙালিদেরকে বিশ্বের বুকে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করতে সাহায্য করে। ঠিক তাই হয়েছে। কিন্তু দুর্ভাগ্য যে আমরা মুক্তিযুদ্ধ করতে যেয়ে সেই সময় বাঙালি হয়েও বাঙালির বিরুদ্ধে অনেকে অস্ত্র ধরেছিল। বাঙালি হয়েও স্বাধীনতা চায় নাই এমন একটা বিরাট অংশ ছিল। যদিও অনেকে বলে ক্ষুদ্র একটি অংশ, না, আমি ক্ষুদ্র অংশ বলি না, অনেক বড় একটা অংশ ছিল ভেতরে ভেতরে, যেটা বুঝতে পারেনি। সামনে তারা হয়তো বলার চেষ্টা করেছে স্বাধীনতার কথা বা মুক্তিযুদ্ধের কথা, না বললেও চুপচাপ ছিল। সেটা তো আপনি 1970-এর যদি ভোটার মানে কি পরিমাণ ভোট কি পরিমাণ আওয়ামী লীগের পক্ষে গেছে বিপক্ষে গেছে সেটা থেকেই বোঝা যায়। ঠিক বলেছেন। 70 সালের নির্বাচনে যদি দেখা যায়, মনে করেন আমাদের এখানে 169টা আসন, না আসনের বিচারে আমি যে ভোটারটা 167টা আসন, কিন্তু 99.5% মানে বাঙালি তখন এই স্বাধীনতার পক্ষে। না 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 আপনি একদম ভুল বলেছেন। 70-এর নির্বাচনে বোধহয় 23 বা 27% ভোট আওয়ামী লীগের এগেইনস্টে গেছে। আসন সব পেয়েছে দুটো কারণ আসন। হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে কত পার্সেন্ট। হ্যাঁ, নন আওয়ামী লীগের, ইন্ডিপেন্ডেন্ট সেটা কিন্তু প্রত্যেকটা আসন দিয়েই আপনাকে দেখতে হবে যে একটা আসনে এমন আছে যে 100টা আসনই বিজয়ী হলেন, আবার 100টা আসনই অনেক বিপক্ষের ভোটও আছে। তো সেটাকে যদি এক জায়গায় করেন তাহলে অনেক বড় একটা পার্সেন্টেজ। এবং সবচেয়ে বড় কথা থাকতেই পারে পরবর্তীকালে তো তারা বাঙালি হিসেবে, যেখানে বাঙালির অস্তিত্ব যখন প্রশ্ন আসলো, যখন মুক্তিযুদ্ধ হচ্ছে, সমগ্র বাঙালি জাতি আমরা ঝাঁপিয়ে পড়েছি পাকিস্তানিদের বিরুদ্ধে, তখনও তো বুঝবে, তখনও এসে দেখা গেল রাজাকার, আল বদর, আল শামস ইত্যাদি ইত্যাদি, যারা পাকিস্তানের পক্ষে হয়ে মানে আমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করছে, অর্থাৎ সমগ্র বাঙালি জাতি আমাদেরকে সাহায্য করছে। ঠিক আছে, আমরা মুক্তিযুদ্ধ করছি অস্ত্র হাতে নিয়ে, পাকিস্তানিদের বিরুদ্ধে প্রাণপণে লড়াই করছে, আমাদের অনেকে সাথীরা শহীদ হয়ে যাচ্ছেন। কিসের জন্য? দেশমাতৃকার জন্য। সেই সময় যারা আবার পাকিস্তানের পক্ষ নিচ্ছে, আমি এদের কথা বলতে চেয়েছি আর কি, যারা আমাদের মুক্তিযুদ্ধের জন্য অনেক ব্যাঘাত হয়েছে, যাদের জন্য আমাদেরকে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে মুক্তিযুদ্ধে, এমনকি পাকিস্তানিদেরকে আক্রমণ করতে যেও অনেক ওই বিপক্ষের শক্তির মুখোমুখি হতে হয়েছে তাদের। এমনকি পাকিস্তানিরা বুঝবেন তারা কয়টা বাড়িঘর চিনত আর কয়টা রাস্তা তারা চিনত। তাদেরকে পথঘাট দেখানো, তাদেরকে আশ্রয় দেওয়া, প্রশ্রয় দেওয়া, তাদেরকে সব দিক থেকে সাহায্য করার একটা বড় শ্রেণী ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই শ্রেণীটা তখনও ছিল এবং তাদের অস্তিত্ব আজও বিদ্যমান। জি, মিস্টার ফেরদৌস কামাল উদ্দিন মাহমুদ টিপু। ধন্যবাদ জিল্লুর, এবং সবাইকে আজকে বিজয় দিবসের শুভেচ্ছা। আমি আসলে প্রথম শুরু করতে যাচ্ছি এইটা বলে যে আপনি যে প্রশ্নটা করেছিলেন প্রথমে, যে এই বর্তমান প্রজন্মের ইতিহাসটা, স্বাধীনতার ইতিহাসটা ঠিক ভালোভাবে জানে না। তো সেটার পরিপ্রেক্ষিতে যদি বলতে চাই, এবং এখন অনেকেই বলেন যে মুক্তিযুদ্ধ আবার নতুন করে এই 2024 সালে হয়েছে জুলাইতে। মুক্তিযুদ্ধ কখনো একটা দেশে দুবার হতে পারে না। স্বাধীনতা
কখন দুবার হতে পারে না, একবারই স্বাধীনতা হয় একটা দেশে। এবং আমাদের স্বাধীনতার কে একটা ডাক দিয়েছিল সেটাও নিয়ে অনেক রকম প্রশ্ন আসে। এটা তো কোনো প্রশ্নের সম্মুখীন হওয়ার কথা না, কারণ আমরা তখন কোনো দল করিনি, আমরা তখন পলিটিক্স নিয়ে খুব একটা মাথা ব্যথা আমাদের ছিল না। আমরা একটাই জানতাম যে আমরা নিষ্পেষিত, পাকিস্তানিদের দ্বারা আমরা সব দিক থেকে বঞ্চিত। সেটা থেকে উদ্ধার পাওয়ার জন্যে আমাদের সামনে একজন নেতা এসে দাঁড়িয়েছেন, তিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং ওনার ডাকে 7ই মার্চে উনি একদম বলেই দিলেন, মানে সরাসরি না বলে উনি বললেন, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করবে। তো তখন তো উনি বলেই দিলেন যে শত্রুর মোকাবেলা করতে হলে আমাদের পথে নামতে হবে, যুদ্ধ করতে হবে, প্রতিহত করতে হবে আমাদের শত্রুকে। ওনার ডাকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলাম যে আমাদের এই যুদ্ধ করে এ দেশকে স্বাধীন করতে হবে। সেই জন্যে 9টি মাস যুদ্ধ হয়েছে, কিন্তু আমাদের কাছে 9টি মাস ঠিক 9টি মাস ছিল না, কারণ প্রতিটি ঘন্টাই তখন আমাদের কাছে এক একটা দিন মনে হতো। আমরা কিভাবে কষ্ট করে না খেয়ে বনে বাজারে জঙ্গলে কিভাবে আমরা যুদ্ধ করেছি, কিভাবে আমরা ট্রেনিং নিয়েছি, সেটা একমাত্র যারা তখন মুক্তিযোদ্ধা করেছে সেসব ট্রেনিং ক্যাম্পে ছিল, যারা আমাদের মুক্তিযুদ্ধের প্রশিক্ষণ দিয়েছে, ওনারাই একমাত্র বলতে পারবেন, আর বলতে পারবেন স্বয়ং আমাদের বিধাতা খোদাতাআলা। তো কথা হচ্ছে তারপরে আমাদের স্বাধীনতা আসলো, কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে কয়েকটা প্রজন্ম পার হয়ে গেছে, বিভিন্ন রাজনৈতিক দল এসছে, তাদের মাথাটা কিছুটা ওয়াশ করে ফেলেছে যে 71 সালটাকে মুছে ফেলার জন্যে সব প্রচেষ্টা চালিয়ে যাওয়া হয়েছে। তো যারা এখন ধরেন যারা দ্বিতীয় প্রজন্ম অথবা তৃতীয় প্রজন্মের যারা আছে ইয়াং ছেলেপেলে, তারা সঠিক ইতিহাসটা জানে না, মুক্তিযুদ্ধ কী স্ট্রাগল করে এটা করা হয়েছে সেটাও তারা জানে না। তো তারা সেই না জানার কারণে তাদের ভুল পথে পরিচালিত করার জন্যে যে যা বলেছে, যে মিটিকুলাস ডিজাইন করে তাদের যেই পথে হাঁটিয়ে নিয়ে যাওয়া হয়েছে, তারা সেটাকেই মনে করেছে এটাই সঠিক পথ। কিন্তু তারা যে ভুল ছিল সেটা এখন তারা রন্ধ্রে রন্ধ্রে টের পাচ্ছে। তারা বুঝতে পারছে যে আমাদের যাত্রাপথটা খুব একটা সঠিক ছিল না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হচ্ছে, মুক্তিযুদ্ধের 71 সালকে অস্বীকার করা হচ্ছে, এটা তো কোনোদিনও এটা শোভা পায় না। কারণ মুক্তিযুদ্ধ একবারই এসেছিল, এই মুক্তিযুদ্ধে যে কি মানে কষ্ট করেছে মানুষ, আগেই বলা হয়েছে, আমার সহযোদ্ধারা বলেছেন 30 লক্ষ লোক শহীদ হয়েছেন এবং 2-3 লক্ষ মা বোন নিজেদের ইজ্জত এবং সব সম্ভ্রম হারিয়ে এই দেশকে স্বাধীন করেছেন। অতএব তখন 7 কোটি বাঙালি ছিল। আমি বলবো এই 7 কোটির মধ্যে গুটি কয়েক লোক যারা বিরোধিতা করেছে, তাদের সংখ্যা খুব একটা বড় ছিল না। যেমন এখানে আমার সহযোদ্ধা বলেছে যে তারা অনেক সংখ্যায় ছিল, না, তাদের সংখ্যা খুব কম ছিল। এবং তখন বঙ্গবন্ধু স্বাধীনতার পর যদি উনি এত উদার হৃদয়ের মানুষ ছিলেন যে উনি 11,000 মোটে জেল দিয়েছিলেন, আর বাদবাকিকে উনি মাফ করে দিয়েছিলেন। এমনকি বড় বড় নেতাদের পর্যন্ত উনি ছেড়ে দিয়েছেন, তারা এদেশ থেকে পালিয়ে গেছে। তো উনি যদি তখন বড় হৃদয়ের মানুষ না হতো, তিনি যদি এখনকার এই মব সৃষ্টি করে যেসব জিনিস করা হচ্ছে, এরকম করার দরকার ছিল না। মুক্তিযোদ্ধাদের খালি একটু ইঙ্গিত দিলেই হতো যে তোমাদের বিরোধী শক্তি যারা ছিল তাদের নিঃশেষ করে দাও। আমার মনে হয় না 7 দিনের বেশি সময় লাগতো সমস্ত বিরোধী শক্তিকে শেষ করে দেওয়ার। কিন্তু আমরা আদেশ মেনেছি, আমাদের উপরে যেসব নির্দেশ এসেছে এগুলি শুনেছি এবং আমরা সেইভাবে কাজ করেছি এবং সেইভাবে নির্দেশ মেনে আমরা এই দেশটাকে স্বাধীন করেছি। দেশ স্বাধীন হওয়ার পর আমাদের আর কোনো এই বর্তমানে যে ব্যবস্থাটা চলছে যে রাজনীতি করা অথবা ক্ষমতায় যাওয়া মানেই আমার টাকা পয়সা কামানো, আমার গাড়ি বাড়ি কেনা ইত্যাদি, আমাদের মনে, মুক্তিযোদ্ধাদের মনে কিন্তু কখনো এগুলো ছিল না। আমাদের একটাই লক্ষ্য ছিল, একটাই আমাদের উদ্দেশ্য ছিল, দেশকে স্বাধীন করা। আমি ব্যক্তিগতভাবে কি পাবো, আমার পরিবার কী পাবে, সেই চিন্তা আমাদের মধ্যে ছিল না। এবং সেই জন্যেই আমরা হয়তো আল্লাহর রহমতে আমরা বিজয় আনতে পেরেছি এবং আমরা কোনোভাবেই আমাদের এই বর্তমান প্রজন্মের মতো আমাদের কোনো আশা আকাঙ্ক্ষা লোভ এগুলো ছিল না। যুদ্ধের পর, স্বাধীনতার পর
আমরা যার যার জায়গায় আবার ফিরে গেছি। এই নতুন প্রজন্মকে আমি কি বলবো যে আপনারা একটু পড়াশোনা করেন, আপনারা ৭১কে জানার চেষ্টা করেন, ৭১কে জেনে তারপর সঠিক জিনিসে সঠিক বিষয়ে আপনারা সঠিক সিদ্ধান্ত নেন। মানুষের কথায় কিংবা মিটিকুলাস কোনো ডিজাইনে আপনারা পা দিবেন না। আপনারা দেশকে ভালোবাসুন, কারণ দেশটা এখন মানে চারিদিকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। দেশটাকে আবার আপনারা গুছিয়ে আনুন। আপনারা নতুন প্রজন্ম, আপনাদের হাতেই কিন্তু দেশের স্বাধীনতা রক্ষা পেতে পারে। অতএব আপনারা পিছপা হবেন না, আপনারা এগিয়ে যান। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আপনি বিজয় অর্জনের কথা বলছিলেন যে আবার বিজয় অর্জন করবো, ধরে রাখবো আমরা। সো কিভাবে বিজয় অর্জন করবেন, মানে সামনের দিনগুলোতে এই যে লড়াইটা, সেই লড়াইটাকে আপনি কিভাবে দেখেন, কিভাবে লড়াই করবেন এবং ধরে রাখার প্রশ্ন তো তারপরে। দেখুন, প্রথমে আমাদের বুঝতে হবে যে কি আমরা অর্জন করেছিলাম, কি আমরা হারিয়েছি। অনেকে বলেন বা বলার চেষ্টা করেন যে আমাদের ৯ মাসের সশস্ত্র যুদ্ধটা ছিল পাকিস্তানকে ২ টুকরা করার। এটাকে রাজনীতির ভাষায় বলে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন। আমাদের সংগ্রাম বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ছিল না। এইটা ছিল সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ, নয় উপনিবেশবাদের হাত থেকে জাতীয় মুক্তির অর্জনের জন্য দুনিয়ার দেশে দেশে যে লড়াই চলছে তারই ধারাবাহিকতায় একটা সংগ্রাম। পাকিস্তানি ব্যবস্থার একটা নতুন এডিশন, নতুন সংস্করণ করার জন্য তো আমরা দেশ স্বাধীন করি নাই। পাকিস্তানের যাবতীয় অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক যে কুকর্ম, যে অন্ধকারাচ্ছন্ন কলঙ্কিত দৃষ্টান্ত তারা স্থাপন করেছে, সেইটার বিপরীত ধরনের একটা সমাজ এবং রাষ্ট্র নির্মাণের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আমরা গান গাইতাম, একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। আমি জানি না আপনাদের নিশ্চয়ই অভিজ্ঞতা এটা আছে। আমরা পাক হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে মুক্ত এলাকা, সেনাবাহিনীকে সরিয়ে দিয়ে হানাদার বাহিনী বললাম না, বলছি পাক বলে সবাই এই ভুলটা করে। পাকিস্তান পাক মানে পবিত্র। পাকিস্তান হানাদার বাহিনীকে সরিয়ে দিয়ে আমরা মুক্ত এলাকা করেছিলাম। মুক্ত এলাকায় কোনো ঘুষ দুর্নীতি হতো না, মুক্ত এলাকায় কোনো নারী নির্যাতন ছিল না, মুক্ত এলাকায় কোনো অন্যায় অবিচার ছিল না। মহব্বতের ভিত্তিতে, ইনসাফের ভিত্তিতে একটা নতুন ফুলের মতো বাগান আমরা সেখানে সৃষ্টি করেছিল। কিন্তু সেই দেশ, সেই পথে আমরা তো খুব বেশি অগ্রসর হতে পারলাম না। সেইখানে আমাদের একটা প্রপার এডুকেশন নিতে হবে। এই ক্ষেত্রে অনেক গভীর আলোচনায় আমাদের যাওয়া প্রয়োজন। মুক্তিযোদ্ধা পরিচয় সবাই দিচ্ছি আমরা। মুক্তিযোদ্ধা আমার মতে ৩ রকম। একটা হলো আউট অফ কনভিকশন, নীতি আদর্শের ভিত্তিতে মুক্তিযোদ্ধা। আরেকটা হলো সার্কামস্ট্যান্সিয়ালি, ঘটনাচক্রে গুলি চলেছে, এইদিকে আমি পড়ে গেছি, এইদিকে কী করবো, ওইদিকে যেতে পারছি না, হয়তো মনটা ওইদিকে আছে, এইদিকে আছে। আরেকটা ছিল কেয়ারফুল কনসিডারেশনস অফ ইন্টারেস্ট, সেলফ ইন্টারেস্ট, কোথায় গেলে আমার সেলফ ইন্টারেস্ট একটু বেশি হবে না হবে। সুতরাং কিংবা ১৬ই ডিসেম্বর, আমি ১৭ই ডিসেম্বর আমার গেরিলা বাহিনী নিয়ে ঢাকায় ঢুকেছিলাম এবং শহীদ মিনারে এই যে অস্ত্র হাতে একটা ছবি খুব বিখ্যাত, ওইটা আমার ট্রুপ ছিল, আমার কমান্ডে। এবং সেখানে এসে দেখলাম, আরে বাবা, ঢাকা শহরে তো সমস্ত মুক্তিযোদ্ধা ছেয়ে ফেলেছে। ক্র্যাক প্ল্যাটুন ছাড়া মেজর অপারেশন ঢাকাতে আর কেউ করেনি। সেক্টর 2 অধীনে ছিল আর কি, খালেদ মোশাররফ এবং কি বলে হায়দার, মেজর হায়দার। এবং সেখানকার অনেক বন্ধুবান্ধব ছিল। আপনি সেখানে আরেকটা প্রসঙ্গ পরে সুযোগ পেলে যাব। ক্র্যাক প্ল্যাটুন বলেন, অমুক বলেন, আমাদের আন্দোলনটা যে পূর্বতন আন্দোলন, ইতিহাস এই কথা বলে, 2টা স্রোতধারা, প্রধান স্রোতধারা পাশাপাশি কিন্তু লড়াই করেছে। একটা ছিল বামপন্থী স্রোতধারা, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন। আরেকটা ছিল জাতীয়তাবাদী স্রোতধারা, সেটা হচ্ছে আওয়ামী লীগ, ছাত্রলীগ ইত্যাদি। কিন্তু ইতিহাস আমাদেরকে নিয়ে গেছে এক জায়গায় এবং মহাস্রোতে গিয়ে আমরা সেই সংগ্রামে একত্রিত হয়েছি। এখন আমাদের এই যে শক্তিটা, সেই শক্তিটা তখন একটা কথা উঠেছিল, আপনাদের মনে থাকতে পারে, আমরাও দাবি করেছিলাম যে পলিটিশিয়ানরা ভূমিকা পালন করেছে। আমাদের পাকিস্তান সেনাবাহিনী থেকে তারা পালিয়ে চলে এসে বা বিদ্রোহ করে আমাদের সঙ্গে যোগ দিয়েছে অরাজনৈতিক সামাজিক শক্তি, এনি হিউম্যানিস্টিক, মানবতাবাদ মানুষ, তারা এসে যুক্ত হয়েছে। সবাইকে নিয়ে একটা প্রভিশনাল রেভলিউশনারি গভর্নমেন্ট করেন,
তাজউদ্দিন সাহেব এইখানে দেশে এসে একটা নির্দেশ জারি করলেন এবং সেই নির্দেশটা আমার কাছে আছে এবং ইন্টারেস্টিং সেটা ডেট লাইনটা হলো 71/72। আমি অনেক চিন্তা করেছি এরকম হলো কেন, গেজেটে একটা ডেট লাইন থাকে তো, সম্ভবত 71 সালের 31শে ডিসেম্বর এটা ড্রাফটেড হয়েছে এবং 1 জানুয়ারি এটা হয়তো প্রিন্টেড হয়েছে হয়তোবা, তা নাহলে এরকম হবে কেন। সেখানে লেখা যে অতঃপর বাংলাদেশ পরিচালনা করবে মুক্তিযোদ্ধারা, সব জায়গায় আমি মিলিশিয়া ক্যাম্প করেছি, আপনার নাম লেখান, ওইখান থেকে আমরা রিক্রুটমেন্ট করব ইন আর্মি, ইন অ্যাডমিনিস্ট্রেশন, ইন পুলিশ এবং দেশের যাবতীয় কাজকর্ম এরাই চালাবে। কিন্তু আরেকটা পাল্টা চিন্তা ছিল যেটা এসে আলটিমেটলি ডমিনেট করলো যে না, আমাদের দেশের মানুষ তো পলিটিক্যাল মুভমেন্ট করেছে এবং ব্রিটিশ পার্লামেন্টারি সিস্টেমে আমরা অভ্যস্ত, এইটা বাইরে কিছু করতে গেলে মানুষ এটা পছন্দ করবে না। ওর জন্য বঙ্গবন্ধু এসে তিনি প্রেসিডেন্টশিপ ছেড়ে প্রাইম মিনিস্টার হলেন, আবু সাইদ চৌধুরীকে প্রেসিডেন্ট করে দিলেন এবং পুরানা ব্যুরোক্রেসিকে এই রাষ্ট্র নির্মাণের কাজে নিয়োজিত করলেন। বললেন যে এরা এফিশিয়েন্ট, বা ভাবলেন তিনি যে এরা হয়তো এফিশিয়েন্ট, একেবারে সিএসপি অফিসার ট্রেন বাই দ্য ব্রিটিশ ইত্যাদি ইত্যাদি। ফিডেল ক্যাস্ট্রো বঙ্গবন্ধুকে বলেছিলেন যে এফিশিয়েন্টই যদি হবে তাহলে তারা পাকিস্তানকে রক্ষা করতে পারলো না কেন, একটু চিন্তা করে দেখেন। সো এফিসিয়েন্সি দিয়ে কাজ হবে না, শুধু কমিটমেন্ট টু ইয়োর লিবারেশন, এইখানে তো আমাকে গুরুত্ব দিতে হবে। সম্ভবত এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া প্রয়োজন এবং শিক্ষা নিয়ে আমরা যদি ভবিষ্যতে ব্যাপারে আমরা এই শিক্ষাগুলো নিয়েই তো অতীতের ভুল যাতে না হয়, ভুল বলবো না আমি, যে ঘাটতিগুলো আছে সেই ঘাটতিগুলো যদি আমি পূরণ না করি তাহলে পরে তো আমি অগ্রসর হতে পারবো না। এবং এইভাবে আমি কনফিডেন্স ফিল করি এবং মানুষের সঙ্গে আলাপ করলেও তো বোঝা যায়। আমি তো একটা উদাহরণ দিলাম, আমার নিজের চোখে দেখা, স্বাধীনতা এনেছি সংস্কার আনবো, গ্রাফিটিতে লেখা। তার মানে কি, ছোট ছোট বাচ্চা আমার বাসায় এসে নক করে বলছে, আঙ্কেল আপনার কাছে বাংলাদেশের কোন ফ্ল্যাগ আছে? আমার হ্যাঁ আছে, নাও কী করবা? বা যে আমরা মিছিল করবো, আমাদের পাড়ায় এই গলির ভেতরে মিছিল করবে। আমি তো নিজের চোখে দেখতেছি এবং দিস ওয়াজ দ্য মেজরিটি আপরাইজিংয়ের ভেতরে যারা ছিল। কিন্তু আগের বারও বঙ্গবন্ধুই বলেছে, সবাই পায় সোনার খনি, আমি পেলাম চোরের খনি। কতবার তিনি বলেছেন যে এইরকমভাবে যারা মানে প্রকৃত নায়কদেরকে উচ্ছেদ করে তারা নিজেরা স্বঘোষিত নায়ক হয়ে বনে তাদের নিজস্ব আত্মস্বার্থ রক্ষার চেষ্টা করে, সেটার পরিণতি যা হওয়ার তাই হবে। কিন্তু এখান থেকে আমরা শিক্ষা নিচ্ছি। এইবার ছাত্র অভ্যুত্থান হয়েছে, আমি এখানে সব দর্শক শ্রোতাদের দেখে রেখেন ইতিহাসে, এরপরে আরেকটা অভ্যুত্থান হবে এবং সেটা নেতৃত্ব করবে অর্গানাইজ সচেতন সংগঠিত শ্রমিক শ্রেণী এবং ছাত্র বুদ্ধিজীবী সবাই এসে তাকে টেনে নিয়ে আরেকটা সেই অভ্যুত্থান যেটা ওয়েল প্ল্যান এবং পরিকল্পিত সচেতন সংগঠিত, এবং সেটার জন্য সব শক্তিকে এক হইতে হবে। রঞ্জু, সহজ কথায় আর কি, আমরা স্বাধীনতা প্রাপ্তির সময়ের সময় কোনো রাষ্ট্রে পরিবর্তন আসতেই পারে। যদি আমরা পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোও দেখি, আপনারা লক্ষ্য করে থাকবেন, শ্রীলঙ্কায় পরিবর্তন হলো, আবার নেপালে হলো, কিংবা পৃথিবীর অনেক রাষ্ট্রে সময় সময় আন্দোলন হবে, সে নির্বাচনের মধ্য দিয়েই হোক কিংবা গণরোষের কারণ, সরকারের বিরুদ্ধে গণরোষের কারণেই হোক, আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হতেই পারে। তো সেখানে যে কথাটা আজকে আসছে যে আমাদের বাংলাদেশের সেই পতাকা, আমাদের জাতীয় সঙ্গীত, আজকে যদি লক্ষ্য করেন যে পাকিস্তানের যে নির্যাতন, নিপীড়ন, শাসন, শোষণ, অত্যাচার এবং যে ডিসপ্যারিটি মানে বৈষম্য, তার বিরুদ্ধেই মুখ্যত আমাদের মুক্তিযুদ্ধের আন্দোলনের প্রথম মুক্তিযুদ্ধ গড়ে ওঠার পেছনে প্রধান কারণ ছিল কিন্তু বৈষম্য, অর্থাৎ পাকিস্তানিদের শোষণ এবং শাসন। তো এটা আমাদের নতুন প্রজন্মের সন্তানদেরকে অবশ্যই জানাতে হবে, কিংবা তারা জানলেও তার বিরুদ্ধে যারা কাজ করেছে তারা হয়তো সেটাকে আমলে নেয়নি। তো সেখানে একটা সাধারণ সেলিম ভাই বলতেছিলেন যে আমলাতন্ত্র, আজকে খেয়াল করে দেখেন যে মহামান্য রাষ্ট্রপতির থেকে শুরু করে, মহামান্য রাষ্ট্রপতির বঙ্গভবনের একটা ঝাড়ুদার থেকে শুরু করে একেবারে ইউনিয়ন কাউন্সিলের ঝাড়ুদার পর্যন্ত, যত অফিসার হোক, কর্মচারী হোক, কর্মকর্তা হোক, সবাই কিন্তু বাঙালি। কিংবা
বাংলাদেশের বাসিন্দা কিংবা যদি নৃগোষ্ঠী হয় বা অন্যান্য বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশে আছে যারা উপজাতি বলি আমরা, তাও পরে কিন্তু সবাই কিন্তু বাংলাদেশের। তো এক সময় সেটা ছিল না। আগে দেখতে হবে যে মাত্র এই যে আজকে সেনাবাহিনী আমাদের এত সুশৃঙ্খল দেশপ্রেমিক সেনাবাহিনী, মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে গড়ে ওঠা এই সেনাবাহিনী, অথচ একটু একটু দেখেন যে পাকিস্তান আমলে মাত্র 8%, কোথায় আমরা জনসংখ্যার দিক থেকে 56%, আমরা 56%, ওরা 44%, আর আমাদের সেনাবাহিনীর সংখ্যা হচ্ছে আমরা 8%, তারা বাকিটা 92%। কি আশ্চর্য! একইভাবে সিভিল অফিসার দেখেন, অন্যান্য দেখেন, সব বেলায় তাই ছিল। তো সেদিক থেকে যদি মিলানো যায় যে আমরা সত্যি সৌভাগ্যবান প্রজাতি, যা আমরাই সেই বৈষম্যটা দূর করার জন্য পাকিস্তানিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে লড়াই করে আমরা সেটা অর্জন করেছে আমাদের জাতির জন্য। আমাদের পূর্বপুরুষরা যেটা লড়াই করে, সংগ্রাম করে, আন্দোলন করে মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, আত্মহতি দিয়েছেন, কিন্তু তারা অর্জন করতে পারেন নাই। আমরাই সেই প্রজন্ম, আমরা সেটা অর্জন করেছি। এখনকার দিনে খুব দ্রুততার সাথে যেভাবে পরিবর্তন হচ্ছে, একটু দেখেন, এই মুক্তিযুদ্ধের সময় টেলিভিশন ছিল না, মুক্তিযুদ্ধের সময় মোবাইল ফোন ছিল না, মুক্তিযুদ্ধের সময় আমাদের কমিউনিকেশনটা কত খারাপ অবস্থায় ছিল। এই যে দ্রুত মাত্র 10 বছরের পরিবর্তন যদি দেখেন, এই গত 10 বছরের যদি পরিবর্তনগুলো লক্ষ্য করেন, তাহলে এখন আমরা কিভাবে আমাদের সেই স্বাধীনতার স্বাদটা জনগণের দোরগোড়ায় পৌঁছাতে পারবো, সেটাই হওয়া উচিত আমাদের সবার মূল লক্ষ্য। যারা আমরা প্রবীণ, যুদ্ধ করে দেশটা স্বাধীন করেছি, আমরা সেই অভিজ্ঞতা বিনিময় করব, আর আমাদের নতুন প্রজন্ম জ্ঞান, বিজ্ঞান, মেধায় তারা অগ্রসরমান হয়ে তারা সেদিকে ধাবিত হবে যে কিভাবে আমরা বিশ্বের অন্য দেশের সঙ্গে, যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করা, মাত্র 50 বছর আগে সিঙ্গাপুর দেখেন, আজকের সিঙ্গাপুর দেখেন, মাত্র 50 বছর আগের মালয়েশিয়া দেখেন, আজকের মালয়েশিয়া দেখেন, অথচ আমাদেরও স্বাধীনতা কিন্তু 50 বছর অনেক আগে পার হয়ে গেছে। যদি আমাদের সেই রেটিংগুলো চেঞ্জ না হয়, অর্থাৎ প্রভার্টি মানে দারিদ্রতার রেটিং, শিক্ষার রেটিং, স্বাস্থ্যর রেটিং, সব দিক থেকে খালি কয়টা হাই রাইজ বিল্ডিং হলেই তো আমাদের স্বাধীনতার সার্থক হচ্ছে না। যে উদ্দেশ্যে আমাদের স্বাধীনতা অর্জন, বিদেশি প্রভু এবং বিদেশিদের শোষণ শাসনের নাগপাশ থেকে মুক্ত হওয়া, সেটা আমরা হয়েছি। তাহলে ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়ের মধ্যে পড়ে না থেকে আমাদেরকে এখন কিভাবে বিশ্বের অন্য সব বিষয়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা অগ্রসর হব, সেটাই হওয়া উচিত আজকের প্রজন্মের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং কর্তব্য। মিস্টার টিপু, ধন্যবাদ। আসলে একটু পিছনে যেতে হয়, কারণ এই নতুন প্রজন্মদের একটু মনে করিয়ে দিতে হয় যে ওই সময় কী হয়েছিল, কেন হয়েছিল, কী জন্যে আমরা স্বাধীনতা লাভ করলাম এবং কারা কারা বিরোধিতা করেছিল। আসলে আমাদের দেশটা খুবই ছোট, কিন্তু বিধাতা এখানে অনেক কিছু দিয়েছেন, অনেক রিসোর্সেস দিয়েছেন, যার জন্যে বড় বড় পরাশক্তিদের নজর বরাবরই আমাদের দেশটার প্রতি ছিল। এবং স্বাধীনতার সময় আমাদের বিরোধিতা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, আর পাকিস্তান তো আমাদের প্রধান শত্রুই ছিল। এবং সেখানে যখন যুদ্ধ চলাকালীন সময় এরা দেখছে যে পরাজয়ের প্রায় দ্বার প্রান্তে, তখন তারা মার্কিন সাহায্য চাইল এবং ওখান থেকে 7 ফ্লিট আসলো এদের সাহায্যের জন্যে। সেই ভরসায় তারা তাদের মানুষ মারার মাত্রা আরও বাড়িয়ে দিল এবং 14ই ডিসেম্বর স্বাধীনতার 2-3 দিন আগে আমাদের সমস্ত বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের তারা হত্যা করলো, যাতে এই বাঙালি জাতি আর জীবনে মাথা উঠে দাঁড়াতে না পারে। তাদের সমস্ত মেধা সব কিছু শেষ করে দেওয়ার তাদের এই যে প্রধান উদ্দেশ্যই ছিল বাঙালি জাতি যাতে সারা জীবন পায়ের নিচেই থাকে, তারা উঠতে না পারে। তো সেই কারণে 7 ফ্লিট এসেছিল। চায়নাও তাদের পাকিস্তানকে সাহায্য করছিল। একমাত্র আমাদের বন্ধু দেশ যেটা ভারত আমাদের আশ্রয় দিয়েছিল, আমাদের অস্ত্র দিয়েছিল, আমাদের যুদ্ধের ব্যবস্থা করেছিল। তা না হলে হয়তো এই দেশটা তখন স্বাধীন হতো কিনা আমি এখনও সন্দিহান। তারপরে রাশিয়া আমাদের দ্বিতীয় বড় বন্ধু, সে আমেরিকাকে মোকাবেলা করার জন্যে তার এই ফ্লিট পাঠিয়েছিল এবং ওটা মার্কিনরা যাতে আর আগাতে না পারে তারা সেখানেই মানে দাঁড়িয়ে গিয়েছিল এবং সেখান থেকে তারা ফিরে যেতে বাধ্য হয়। যার জন্যে এটা একটা প্রধান কারণ ছিল যে এরা পাকিস্তানিরা আর মানে দেখেছে যে আর আমাদের কোনো উপায় নেই একমাত্র আত্মসমর্পণ ছাড়া। তো সেই জন্যে নবপ্রজন্মকে বলতে চাচ্ছি,
আমাদের কিন্তু বহুবিধ শত্রু আগেও ছিল, এখনও আছে, হয়তো বা ভবিষ্যতেও থাকবে। আমাদের দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের তারা এখনও চায় এ দেশকে তারা গ্রাস করতে, তারা এখানে আধিপত্য বিস্তার করতে চাচ্ছে, তারা এই দেশটাকে ধ্বংস করে তাদের নিজের করাভিত করতে চাচ্ছে। তো এখানে যদি আমরা আমাদের নিজেদের স্বার্থটা না বুঝি, আমরা যারা বাংলাদেশি, আমরা যারা এই দেশের সন্তান, আমরা যদি নিজের দেশটাকে সত্যিকারের অর্থে ভালো না বাসি, এই দেশের প্রতিটি মাটি, প্রতিটি ইঞ্চি, আমরা মেলা ঘরে শপথ নিয়েছিলাম, খালেদ মোশাররফ আমাদের শপথ করিয়েছিল এক মুঠো মাটি হাতে নিয়ে, যে হয় এই মাটিকে আমরা স্বাধীন করব অথবা নিজের জীবন দিয়ে দিব, এই হবে আমাদের একমাত্র স্লোগান। এবং আমাদের তখনকার স্লোগান ছিল জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই দুটো স্লোগানের উপরে আমরা যুদ্ধ করেছি এবং যুদ্ধ করে আমরা দেশকে স্বাধীন করেছি। অতএব স্বাধীনতা কিন্তু আগেও বলেছি, দুইবার হয় না, স্বাধীন হয়েছে, এখন এটাকে সংস্কার দরকার। সংস্কার কিভাবে দরকার? যেসব অরাজকতা, যেসব খারাপ জিনিস আমাদের দেশে বিদ্যমান, সেগুলিকে সরাতে হবে। এই দেশকে আবার একটা সঠিক সুন্দর একটা রাষ্ট্র হিসেবে আমাদের গড়ে তুলতে হবে। আমরা যারা মুক্তিযোদ্ধা করেছি, বেশিরভাগ মুক্তিযোদ্ধাই এখন বৃদ্ধ, তাদের হয়তো আর এই পৃথিবীতে বেশি দিন থাকবে না, কিন্তু তাদের প্রজন্মরা এই পৃথিবীতে রয়ে গেছে। তারা নিজেদের একটু পড়াশোনা করতে হবে। আজকাল ছাত্রদের পড়াশোনার থেকে অনেক দূরে সরে গেছে, সেই আগের আমলের মতো তাদের মেধাশক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আবার তাদের বইয়ে মনোনিবেশ করতে হবে, দেশের স্বাধীনতা সম্বন্ধে একটু জানতে হবে, কি করে স্বাধীনতাটা হলো এবং এই দেশকে রক্ষা করতে হলে তাদের করণীয়টা কী। এই সঠিক সিদ্ধান্তগুলি যদি তারা সঠিকভাবে নিতে পারে, আমার দৃঢ় বিশ্বাস এই দেশ আবার আমরা একটা সুন্দর দেশে পরিণত করতে পারবো। ধন্যবাদ। আমরা একটু শেষের দিকে ফাইনাল রাউন্ড, সো ক্লোজিং রিমার্কস 2-3 মিনিট করে মিস্টার রঞ্জু আপনি শুরু করেন। আমার আজকের মতো শেষ কথা, আমার নতুন প্রজন্মের সন্তানদের কাছে আমার আবেদন, নিবেদন, অনুরোধ, আশা, চাওয়া, সেটা হচ্ছে যে আমরা আজকে আসি, কালকে থাকবো না। তাদের জন্যই আমরা এই নিজের জীবনকে বিপন্ন করেও মহান মুক্তিযুদ্ধে যে আমরা আমাদের অনেক সাথে হারিয়েও আমরা ফিরে এসেছিলাম, বিজয়ী হয়ে ফিরে এসেছি এবং বিজয়ের অনেক স্মৃতি। সেই বিজয়টাকে ধরে রাখার জন্য এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে, ঘটতেই থাকবে, সব কিছুই গতিশীল এবং পরিবর্তনশীল। আমি একটু আগেই অনেকগুলো দেশের উদাহরণ দিয়েছি, তো আমি একটা কথাই শুধু বলবো তাদেরকে, জ্ঞান, বিজ্ঞান, মেধা অর্জন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে যেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে আমাদের একটা সন্তান মাথা উঁচু করে বলতে পারে আমি 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 বাঙালি এবং বাংলাদেশের নাগরিক। এবং জ্ঞান, বিজ্ঞান, মেধায় কন্টেস্টে, প্রতিযোগিতায় তারা সর্বক্ষেত্রে যেন বলতে পারে যে আমি আমার পূর্বপুরুষেরা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করেছিল, আমি সেই দেশেরই একজন গর্বিত সন্তান, আমি একজন বাঙালি এবং বাংলাদেশি। এটাই আমাদের নতুন প্রজন্মের সন্তানদের কাছে আমার চাওয়া। মিস্টার টিপু, আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন বিজয় দিবসে, যেসব পিতামাতা আছেন, ভাই বোনেরা আছেন, তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই দেশটাকে সুন্দর করতে হলে তাদের সন্তানদের বোঝাতে হবে যে কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা সঠিক, কোনটা বেঠিক। সঠিক পথে তাদের ফিরিয়ে আনতে হলে, একটা দেশকে সঠিকভাবে চালিত করতে হলে তাদের মেধাবৃত্তি বাড়াতে হবে, তাদের জ্ঞান অর্জন করতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে। ভুল পথে পরিচালিত করলে সে তো ভুল পথেই যাবে। সে যদি সঠিক পথে থাকে এবং দেশের সত্যিকারের দেশপ্রেমিক হয় এবং বাবা মা যদি সেই শিক্ষাটা দিতে পারে সন্তানদের, তাহলে আমার মনে হয় এই দেশটাকে আবার আমরা একটা সোনার দেশে পরিণত করতে পারবো। আশা করি যেসব মা বাবা আছেন, ভাই বোনেরা আছেন, ছোট ছোট তাদের ভাই বোন, নাতিপুতি যারা আছেন, তাদের সবাইকে বোঝানোর চেষ্টা করবেন এই দেশটা আমাদের, এই দেশটা আমাদেরই রক্ষা করতে হবে। বিদেশি শক্তির উপর চেয়ে থাকলে আমাদের চলবে না। আমাদের নিজেদের দেশ, আমাদের নিজেদের রক্ষা করতে হবে এবং সঠিকভাবে আমাদের সেই দেশটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। এই প্রার্থনা থাকলো সবার জন্য। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, আমার মনে হয় একটা খুব ক্রিটিক্যাল, খুব একটা সন্ধিক্ষণে দেশ এসে উপনীত হয়েছে। আমরা আক্রান্ত,
মুক্তিযুদ্ধের শত্রুদের দ্বারা। এটা আমাদের রুখে দাঁড়াতে হবে। আমরা যে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে যে অর্জন করেছি সেটা একটা ইতিহাসের ধারায় অর্জন, এটা কোনো জেনারেশনের অর্জন নয়। সুতরাং মুক্তিযুদ্ধ এবং তার বিজয়টাকে আমি অনুরোধ করব নতুন প্রজন্মের যারা আছে, অনুগ্রহ করে আপনারা ইতিহাসের দৃষ্টিভঙ্গি থেকে দেখেন। আমি 16 আনা একমত যে 71-এ আমাদের বসে থাকলে চলবে না, আমাদের আরও সামনের দিকে যেতে হবে। কিন্তু 71-কে ভিত্তি করে যদি আমরা অগ্রসর হওয়ার চেষ্টা না করি তাহলে পরে তো আমাদেরকে টেনে নিয়ে যাবে মধ্যযুগে, সেই অন্ধকারকালীন মধ্যযুগে। সেইখান থেকে আবার পুনর্নির্মাণ করা তো বিশাল কঠিন ব্যাপার, এবং এটার ভিতরে একটা আমাদের দায়িত্ববোধ আছে 30 লক্ষ মানুষের আত্মত্যাগের প্রতি। সুতরাং এইটাই যদি আমাদের চিন্তা হয় তাহলে পরে আমাদেরকে অগ্রগতির পথ রচনা করতে হবে। মানুষের অগ্রগতি মানুষই সৃষ্টি করতে পারে, এবং মানুষ একটা ভুল করে বলে আমি মনে করি, আমি তাদের বোঝানোর জন্য বলি যে জমি বর্গা দেওয়া যায়, স্বার্থ বর্গা দেওয়া যায় না। সুতরাং শেখ হাসিনার কাছে বর্গা দিয়ে বসে থাকলাম, খালেদা জিয়ার কাছে বর্গা দিয়ে বসে থাকলাম, ইউনূস সাহেবের কাছে বর্গা দিয়ে বসে থাকলাম, বা সেলিম সাহেবের কাছে বর্গা দিয়ে বসে থাকলাম, কিচ্ছু হবে না। জনগণকে তৈরি করতে হবে যে তোমার পাওয়ার ক্ষমতা তুমি নিজে প্রয়োগ করো, তার উপরে নিয়ন্ত্রণ তুমি প্রতিষ্ঠা করো। এবং এইভাবে জনতার শক্তিকে যদি আমি একটা নতুন স্তরে নিয়ে যেতে পারি তাহলে কেউ আমাদের বিজয় ঠেকাতে পারবে না। মানুষের কাছে অনেক সব কিছু স্পষ্ট, খালি এগুলো চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও। একটা উদাহরণ না দিয়ে আমি পারছি না, শেষ করে আনবো। দেখেন, বৈষম্য বিরোধী গণঅভ্যুত্থান পাকিস্তান আমলে আমরা তো ছাত্র ইউনিয়ন খুব সুন্দর সুন্দর পোস্টার করতাম। আওয়ামী লীগ অতটা পারতো না, ছাত্রলীগ একটা পোস্টার ছাপিয়েছিল, পূর্ব পাকিস্তানের ম্যাপের উপরে গরু ঘাস খাচ্ছে আর পশ্চিম পাকিস্তান থেকে দুধ দোয়ায় নিতেছে। নিচে লেখা ছিল পূর্ব বাংলার সম্পদ পশ্চিম পাকিস্তানে পাচার হইতে দেব না। তাহলে পরে আমাদের এমন একটা ব্যবস্থা নিশ্চিত করতে হবে যেখানে পাচার হয় না। এখন উন্নয়নের নানা মডেল আছে, উন্নয়ন তো ব্রিটিশরাও করেছে, স্কুল করেছে, রেলগাড়ি করেছে। আইয়ুব খানের আমলে উন্নয়ন হয় নাই। 69-এর গণঅভ্যুত্থানে যখন আইবের পতন হলো তার কয়েকদিন আগে ডিকেড অফ ডেভেলপমেন্ট, ডিকেড অফ রিফর্মস, এবং কত হাওয়াই বাজি আলো ঝলমালে এবং এই লৌহ মানব, হ্যাঁ, তার 3 মাসের ভেতরে 4 মাসের ভেতরে ফল অফ আইব। উন্নয়ন কিভাবে হচ্ছে, দ্য প্যাটার্ন অফ উন্নয়ন, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আমরা এটা কোশ্চেন তুললেই বলে রাখেন ওগুলো, এটা ট্রিকল ডাউন করবে, কিছু লোকের হাতে টাকা জমুক, এটা চুয়ে একসময় গরিবের কাছে আসবে। গরিবের কাছে আসে না, এটা চলে যায় সুইজারল্যান্ড, চলে যায় কানাডা, চলে যায় মালয়েশিয়া ইত্যাদি। আমাকে দিজ আর দ্য ইম্পর্টেন্ট থিংস যেগুলো করতে হবে। লাস্ট কথা আমি বলবো, এইটা আমাদের বুঝতে হবে, সম্ভবত আমাদের আত্ম অনুসন্ধান আমরা কিছু ভুল করেছি কিনা। প্রত্যেকটা মানুষের একাধিক আইডেন্টিটি থাকে। তার ন্যাশনাল আইডেন্টিটি ইজ ওয়ান আইডেন্টিটি, ওয়ান অফ দ্য আইডেন্টিটিস। তার রিলিজিয়াস আইডেন্টিটি, আত্মপরিচয় আরেকটা আইডেন্টিটি, জেন্ডার আইডেন্টিটি আরেকটা আইডেন্টিটি। আমরা বামপন্থীরা বিশ্বাস করি যে ক্লাস আইডেন্টিটিটাই হলো প্রাইমারি, কিন্তু আমাদেরও ভুল, অন্য আইডেন্টিটিগুলোকে আমরা মূল্য দিইনি, হয়তো আরেকটু মূল্য দেওয়া উচিত। জেনারেশনাল আইডেন্টিটি এটাও মুক্ত দেওয়া উচিত। ইয়াং জেনারেশনের সঙ্গে আমাদের কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে, আমাদের কথা তারা ঠিক বুঝে না, তাদের ভাষা এবং চিন্তাধারাগুলো আমি আরও ইন্টিগ্রেটেড হওয়ার চেষ্টা আমি করিনি, হয়তোবা সেইটা আমাদের করা উচিত। এবং সেইখান থেকে কিন্তু ভবিষ্যতের ভিত্তি আমরা যদি সেইখানে না যেতে পারি, ব্রিজ না করতে পারি, তাহলে তো আমরা অগ্রসর হতে পারবো না। কিন্তু আমি সম্ভাবনাটা দেখছি কেন, দেখছি এই কারণেই, এবং সব সময় আমি তো যতগুলো গণঅভ্যুত্থান আইবের সময় থেকে শুরু করে প্রত্যেকটার ভেতরে একবারে সেন্টার ফরওয়ার্ডে আমি ছিলাম। এবং এই সব সময় মানুষের সৃজন ক্ষমতা, তার সৃষ্টিশীলতা এক নূতন মাত্রায় চলে যায়, এবং সেটাই আমাকে আশাবাদী করে তোলে। যত বড় আমাদের প্রতিবন্ধক আসুক না কেন, জনগণই এইটার সমাধানের পথ নির্ধারণ করে নেবে, এবং আমাদের ফিউচার ভবিষ্যৎ তাহলে উজ্জ্বল ভবিষ্যৎ, সেইটা কষ্ট করে, এই দিনই দিন নয়, আরও দিন আছে, এইটার উপরে দৃঢ় আস্থা রেখে
আমাদের প্রস্তুত হতে হবে নূতন দিনের দিকে আমরা দেশকে যাতে নিয়ে যেতে পারি সেইটার জন্য। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার মুজাহিদুল ইসলাম সেলিম, মিস্টার মাহবুবুল্লাহ রঞ্জু এবং মিস্টার ফেরদৌস কামাল উদ্দিন মামুর টিপু, অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন আপনাদেরকে আলোচনা শুনবার জন্য। দর্শক, বিজয় দিবসের বিশেষ তৃতীয় মাত্রায় কথা বলছিলেন তিনজন বীর মুক্তিযোদ্ধা। দুর্ভাগ্যজনক হলো কথা, নির্মম সত্যি যে স্বাধীনতার এতগুলো বছর পরে মুক্তিযুদ্ধের ইতিহাস আজকে আক্রান্ত। তবে যে জাতি দীর্ঘ লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে একটা দেশকে স্বাধীন করতে পারে, সেই জাতি যে কোনো অবস্থায়, যে কোনো প্রতিকূল অবস্থার মধ্যে এই আক্রমণকে মোকাবেলা করতে পারবে। এবং এরপরে যে বিজয়, সেই বিজয় অর্জন এবং ধরে রাখবার কথা ওনারা বলেছেন, নিজের অঙ্গীকার করেছেন এবং পরবর্তী প্রজন্মের কাছে আহ্বান জানিয়েছেন। আজকের এই বিশেষ দিনে 1971 সালের মুক্তিযুদ্ধে এবং তার আগের যে দীর্ঘ সংগ্রাম, সেখানে যে রাজনৈতিক নেতৃত্ব, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব এবং সেই সঙ্গে যুদ্ধের মাঠে যারা নেতৃত্ব দিয়েছেন, কর্নেল ওসমানী, মেজর জিয়া, তৎকালীন মেজর জিয়া, খালেদ মোশাররফ, মেজর শফিউল্লাহ, এরা সহ অন্যান্য যারা সামরিক এবং বেসামরিক যোদ্ধারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, তাদের সকলের প্রতি আমাদের শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা। যারা আত্মাহুতি দিয়েছেন তাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের বিদেহী আত্মার শান্তি কামনা করি। যারা নানাভাবে ত্যাগ স্বীকার করেছেন এবং সেই মুক্তিযুদ্ধের ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং সহমর্মিতা। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের সবার প্রতি শ্রদ্ধা জানানো হবে যে মুক্তিযুদ্ধের যে অঙ্গীকার, চেতনা, যে স্বপ্ন মুক্তিযোদ্ধাদের যারা জীবন দিয়েছেন, সেটা যদি আমরা ধারণ করতে পারি এবং সেই লক্ষ্য নিয়ে আমরা 71কে কোনো অবস্থাতেই ভুলে যাব না, আবার 71-এ বসেও থাকবো না, আমরা এগিয়ে যেতে চাই এবং সেটাই আসলে 71-এর চেতনা। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা এবং আবারও বিজয় দিবসের শুভেচ্ছা।